প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উকসা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে সারা দেশব্যাপী পড়াশোনা কার্যক্রম বন্ধ আছে। এই দীর্ঘ সময় পড়াশোনার ক্ষতিটা কাটিয়ে উঠতে তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। তোমরা নিজ নিজ জায়গায় থেকে এই অনলাইনের ক্লাসগুলো দেখবে, মনোযোগ সহকারে শুনবে, এগুলো অনুশীলন করবে। আমি জগদীশ চন্দ্র মণ্ডল, সিনিয়র সহকারী শিক্ষক, উকসা উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একটি ক্লাস নিব। চতুর্দশ অধ্যায় জলবায়ু পরিবর্তন। এই যে জলবায়ু পরিবর্তন, তোমরা সবাই অনেক কিছু জানো বা এই বিষয়ে তোমাদের ধারণাও আছে। তো তোমরা যখন ছোট ছিলে, যখন তোমাদের বয়স হয়েছে, বুঝতে শিখেছো, প্রাইমারিতে যখন পড়ালেখা করতে, সে সময় আবহাওয়ার অবস্থা কেমন ছিল, বৃষ্টি বাদলা কেমন ছিল, ঝড় বাদলা কেমন ছিল, এটাও তোমরা হয়তো এখন মনে করতে পারো। বর্তমান সময়ে আমরা কি প্রত্যক্ষ করছি, যে পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কখনো অতিবৃষ্টি, কখনো ঘূর্ণিঝড়, এগুলো আমরা অনুভব করছি। তো আমরা জানি যে পৃথিবীর কোনো স্থানে স্বল্প দিনের তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলোকে কিন্তু কি বলা হয়? আবহাওয়া। কোনো স্থানে স্বল্প সময়ের তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, এগুলোকে বলা হয় আবহাওয়া। আর কোনো অঞ্চলের দীর্ঘ সময়ের আবহাওয়ার গড়টাকে কিন্তু বলা হয় জলবায়ু। কোনো অঞ্চলের অনেক বছরের আবহাওয়ার যে একটা সমষ্টি বা গড়, এই গড়টাকে বলা হচ্ছে জলবায়ু। তাহলে আমরা জলবায়ু এবং আবহাওয়ার একটা ডেফিনেশন আমরা এটা জানতে পারলাম। এখন এই জলবায়ু যদি স্বাভাবিক হয়, আমাদের জীবনযাত্রা কিন্তু স্বাভাবিক থাকে। আর জলবায়ু যদি পরিবর্তনশীল হয়, বিঘ্ন হয়, আমাদের জীবনযাত্রা তেমনি কঠিন হয়ে যায়। এখন আমরা কি প্রত্যক্ষ করছি? জলবায়ু পরিবর্তন, জলবায়ুতে তাপমাত্রার বৃদ্ধি আমরা অনুভব করছি। তাই আজকে আমরা প্রথমেই দেখব যে পার্ট 1 ও 2-এ পার্ট 1 ও 2-এ পৃথিবীর বায়ুমণ্ডল কেমন। পৃথিবীর বায়ুমণ্ডল আমরা আগে দেখবো যে পৃথিবীর বায়ুমণ্ডলটা কেমন। আমরা তো পৃথিবীতে আছি, এই পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। তো আমরা দেখছি যে সৃষ্টির আদিতে পৃথিবী ছিল অত্যন্ত গরম। এই তাপমাত্রা আস্তে আস্তে বিকিরণ করতে করতে পৃথিবী কিন্তু ঠান্ডা হয়ে এরকম একটা অবস্থায় রূপ নিয়েছে। তা সবচেয়ে যে হালকা এবং গ্যাসীয় আবরণগুলো ছিল, সেগুলো কিন্তু বাইরে চলে গেছে। তো আমরা এখন দেখি যে পৃথিবী পৃষ্ঠকে ঘিরে যে একটা হালকা আবরণ আছে, সেইটিকে কিন্তু বলা হয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন এবং অক্সিজেন, এছাড়াও রয়েছে কার্বন ডাই অক্সাইড, ধূলিকণা, তারপরে আর্গন, হিলিয়াম, তারপরে আমরা আর কি দেখি, জলীয় বাষ্প, এসবগুলো কিন্তু বায়ুমণ্ডলে রয়েছে। এখন এই উপাদানগুলো কখনো পরিবর্তন হওয়ার কারণে আমাদের বায়ুমণ্ডলে বিশেষ কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। তা আমরা এই বায়ুমণ্ডলের কয়েকটা স্তর আবার আছে। শুধু যে বিশেষ করে দেখা যাচ্ছে যে এই স্তরগুলোয় এই আবরণগুলো থাকার কারণে আমরা কখনো বৃষ্টিপাত হচ্ছে,
কখনো ঋতুর পরিবর্তন হচ্ছে, কখনো শীত, কখনো গরম, এই যে বিভিন্ন সেজ, এর কারণে আমাদের শস্য ভাণ্ডার বা আমাদের প্রকৃতিতে যেগুলো জীবের জন্য খাদ্য গ্রহণের জন্য যা যা দরকার সেগুলো কিন্তু আমরা এই এখান থেকে পাচ্ছি। তো আমরা জানি, এখন আমরা দেখব যে এই বায়ুমণ্ডলের কটা স্তর, সেই স্তরগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো বায়ুমণ্ডলের স্তর, বায়ুমণ্ডলের স্তর 1 নম্বরে আছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোমণ্ডল দিয়ে আমরা একটু সহজ করে ট্রোপোমণ্ডল। 2 নম্বরে হচ্ছে, আচ্ছা ট্রোপোমণ্ডল সম্পর্কে একটু আলোচনা করি, তারপরে পরেরটা আমরা তোমাদেরকে জানাবো। তাহলে প্রথম স্তরে আছে ট্রোপোমণ্ডল। এই ট্রোপোমণ্ডল সবচেয়ে নিচের স্তর। এই স্তরে আছে বায়ুমণ্ডলে যে ঝড়, বৃষ্টি, আর্দ্রতা, তারপরে ঘূর্ণিঝড়, বজ্রপাত সবকিছু কিন্তু এখানে সংগঠিত হয়। এখানে বৃষ্টি বাদলা সবকিছু ঘনমণ্ডলে সংগঠিত হয়। এখানে এই কিছু হওয়ার কারণে আমাদের এই পৃথিবী শস্য শ্যামলা, সুজলা সুফলা সব রকমের শস্য ভাণ্ডার কিন্তু পৃথিবীতে আছে এই যে বৃষ্টিপাত হওয়ার কারণে। আবার এখানে এই ধরনের বজ্রপাতে আমাদের প্রাণহানি ঘটছে, কুয়াশাচ্ছন্ন হয়ে প্রকৃতিটা একদম অন্ধকার হয়ে যাচ্ছে, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এ সব কিছু এই ঘনমণ্ডলেই ঘটে। এটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে প্রায় 11 কিলোমিটার পর্যন্ত এর ব্যাপ্তি। ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত এই ট্রোপোমণ্ডল, বা এটাকে আমরা ঘনমণ্ডলও বলতে পারি। হ্যাঁ, তাহলে আমরা একটি চার্ট এখানে তোমাদেরকে প্রদর্শন করাচ্ছি, একটি চার্টের সাহায্যে। এটা হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। তাহলে প্রথমে আমরা মাঝখানে এটিকে দেখছি যে ভূপৃষ্ঠ কালো, এই যে কালো করা অংশটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠে আমাদের বসবাস। এরপরে আছে ট্রোপোমণ্ডল, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। এই ট্রোপোমণ্ডলে এই ধরনের ঝড়, বৃষ্টি, তুষার, বজ্রপাত যা কিছু এখানে বায়ুমণ্ডলে আছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা, এসব কিছু রয়েছে। তাহলে আমাদের এখানে আমরা মোটামুটি এইগুলো আছে বলেই এই ঘনমণ্ডলটাকে একটা আদর্শ বায়ুর স্তর বলে আমরা ধরে নেই। এটা আমাদের বসবাসের জন্য একান্ত প্রয়োজন। তাহলে আশা করি শিক্ষার্থী বৃন্দ, তোমরা এই যে একটি চার্ট আমরা এখানে উপস্থাপন করেছি, এর মাধ্যমে তোমরা সহজে বুঝতে পারছো যে আমরা ভূপৃষ্ঠে আছি, তার উপরে কতগুলো বায়ু স্তর আছে, যার একটি ছবি আমরা এখানে দেখছি। এরপরে আমরা 2 নম্বরে আসবো যে আরেকটা কি স্তর আছে, স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোমণ্ডল, এই স্ট্রাটোমণ্ডলটা কি? তাহলে ঘনমণ্ডলের উপরের অংশটাই হচ্ছে স্ট্রাটোমণ্ডল। এই স্ট্রাটোমণ্ডল ঠিক ঘনমণ্ডলের শেষ থেকে শুরু করে এর উপরের স্তরটাকে বলা হচ্ছে স্ট্রাটোমণ্ডল। এই মণ্ডলটা ব্যাপ্তি কতটুকু? ট্রোপোমণ্ডলের উপর থেকে 39 কিলোমিটার পর্যন্ত এই জায়গাটাই হচ্ছে স্ট্রাটোমণ্ডল। এই স্ট্রাটোমণ্ডলে কি কি রয়েছে? স্ট্রাটোমণ্ডলে এমন একটা গ্যাস আছে যেটার নাম হচ্ছে ওজোন গ্যাস। এই ওজোন গ্যাসের সাংকেতিক চিহ্ন তোমরা অনেকে হয়তো জানো কিনা জানি না। ওজোন গ্যাসের রাসায়নিক সংকেত হচ্ছে O3। এই ওজোন গ্যাসের রাসায়নিক সংকেত হচ্ছে O3। তাহলে এই যে ওজোন নামের গ্যাসটি আছে, এটা আমাদের এই স্ট্রাটোমণ্ডলেই থাকে। এটা আমাদের কি করে জানো? যেমন আমরা একটা বিল্ডিং এর মধ্যে আছি, শ্রেণীকক্ষে আছি, এখানে আমাদের উপরে ছাদ আছে,
এখানে বর্ষা আসলে, বৃষ্টিপাত হলে, বজ্রপাত হলে, কোনো রকম প্রাকৃতিক কিছু হলে এই ছাদ কিন্তু আমাদেরকে রক্ষা করে। তেমনি এই স্ট্রাটোমণ্ডলে যে ওজোন নামের যে গ্যাসটি আছে, সে এমন একটা আবরণ সৃষ্টি করে, সেই আবরণ ভেদ করে সূর্যের অতি ক্ষতিকারক যে রশ্মিগুলো আছে, আলফা রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, এগুলো ভূপৃষ্ঠে আসতে পারে না। যে কারণে আমরা অনেক রকমের মহামারী, অসুখ বিসুখ, চর্ম ক্যান্সার বা উদ্ভিদরাজি কিন্তু রক্ষা পাচ্ছে। এগুলো যদি কোনো কারণে এই ওজোন স্তর ভেদ করে যদি আমাদের ভূপৃষ্ঠে চলে আসতো, জলভাগে চলে আসতো, সেখানকার উদ্ভিদরাজি, সেখানকার প্রাণী সব কিন্তু বিলুপ্ত হয়ে যেত। তাহলে আমাদের তোমরা সহজেই বুঝতে পারছো যে স্ট্রাটোমণ্ডলে যে ওজোন নামের যে গ্যাসটি আছে, এটা আমাদের কত বড় একটি উপকার করে। তাহলে এই স্ট্রাটোমণ্ডলে আছে আমাদের এই গ্যাস, এটা আমাদের নানা রকম ক্ষতিকর, সূর্য থেকে নানা রকম ক্ষতিকর রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে এবং আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এরপরে আসো আমরা আরেকটি স্তরের কথা জানি, যেটাকে বলছে 3 নম্বরে আছে যে মেসোমণ্ডল। মেসোমণ্ডল, এই মেসোমণ্ডলটা হচ্ছে স্ট্রাটোমণ্ডলের উপরের স্তর। এখানে নিচের দিকে বায়ুর তাপমাত্রা কম থাকলেও যত উপরের দিকে যায়, এই স্তরে দেখাচ্ছে স্ট্রাটোমণ্ডলের শেষ আর এই মেসোমণ্ডলের শুরু। এই স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে এর তাপমাত্রা কিন্তু কমতে থাকে। তাহলে আমরা মেসোমণ্ডল সম্পর্কে খুব সংক্ষিপ্ত তোমাদের এখানে, যেহেতু বায়ুমণ্ডলের স্তরের আলোচনা অনেক ব্যাপক, তারপরে তোমাদের শ্রেণী স্ট্যান্ডার্ড অনুযায়ী মেসোমণ্ডলের সংক্ষিপ্ত বর্ণনা আছে, যে স্ট্রাটোমণ্ডলের শেষ, মেসোমণ্ডলের শুরু। এই স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু বায়ুর তাপমাত্রা কমতে থাকে। এটা হচ্ছে মেসোমণ্ডল। তারপরে আছে তাপমণ্ডল। তাপমণ্ডল, এই তাপমণ্ডল এটা হচ্ছে এই স্তরে, এই তাপমণ্ডলে, তাহলে মেসোমণ্ডলের উপরের স্তরকে বলা হচ্ছে তাপমণ্ডল। এই স্তর প্রায় বায়ুশূন্য, এই স্তর কিন্তু প্রায় বায়ুশূন্য, এখানে বায়ু এরকম থাকেই না। আর এই স্তরের তাপমাত্রা অনেক বেশি, এই স্তরের তাপমাত্রা অনেক বেশি। দেখা যায় যে কারণে যে তাপমাত্রা যত উচ্চতা বাড়বে, তাপমাত্রাও তত দ্রুত বাড়ে। এই জন্যই এই স্তরটাকে বলা হচ্ছে তাপমণ্ডল। আবার এখানে কিছু আয়নিক ব্যাপার আছে। এখানে যেমন পানির অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে, তেমনি এখানে কিছু প্লাস এবং মাইনাস আয়ন এখানে থাকে। এই আয়নের কারণে এটাকে আবার বলা হয় আয়নমণ্ডল। এটা যেমন তাপমণ্ডল, তেমনি আয়নমণ্ডলও বলা হয়। এই আয়নমণ্ডল বলা হয় কারণ এখানে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। কেমন করে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? যেমন ধরো আমরা খুলনা রেডিও বেতার থেকে আমরা একটা বাউল সঙ্গীত শুনবো, একজন একটা প্রখ্যাত সঙ্গীতা মানে বাউল সঙ্গীত বা কোনো অনুষ্ঠান যদি আমরা শুনতে চাই, তখন আমরা রেডিও সেন্টারটা অন করি। ওখান থেকে সেই গানটা কিন্তু সোজাসুজি এই বায়ুমণ্ডল ভেদ করে আসতে পারে না, যেহেতু ঘনমণ্ডল অধিক ঘন, সেখানে বিভিন্ন বায়ুমণ্ডল মানে গ্যাস আছে, বিভিন্ন উপাদান আছে, বিল্ডিং আছে, গাছপালা আছে, অনেক বাধা। তাহলে এই শব্দ তরঙ্গটা প্রথমে কোথার থেকে মানে রেডিও বেতার থেকে সোজা চলে যাবে আয়নমণ্ডলে, আয়নমণ্ডলে ওখানে বাধা পেয়ে আবার চলে আসবে আমাদের রেডিও সেন্টারে, আমার রেডিওতে চলে আসবে। তাহলে আমরা এই যে আয়নমণ্ডলের মাধ্যমে এই যে টিভি হোক, রেডিও হোক, যে সমস্ত শব্দগুলো আমরা ওখান থেকে প্রতিফলিত হয়ে তখন আমাদের রেডিওতে আসে, তাহলে সোজা ওদিকে গেল, এরকম ক্রসিং আসবে, কিন্তু ঘনমণ্ডল ভেদ করে আসার কোনো সুযোগ নাই। তাহলে আমরা জানলাম যে এই যে তাপমণ্ডল বা আয়নমণ্ডলে এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, যে কারণে আমরা পৃথিবীর রেডিও স্টেশন থেকে খুব অল্প সময়ের ভিতরে মানে গান,
বা খবর ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান আমরা উপভোগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এই যে বায়ুমণ্ডলের স্তর এবং এই যে বিভিন্ন স্তরের নাম, প্রথমে আমরা জানলাম ট্রপোমণ্ডল, এখানে কি কি আছে, তারপরে স্তর হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল, এখানে কি কি আছে, তারপরে হচ্ছে মেসোমণ্ডল, সর্বশেষ পড়ালাম হচ্ছে তাপমণ্ডল। আশা করি তোমরা এই 4টি স্তরের বায়ুর অবস্থান কি কি আছে, সেগুলো আমাদের জীবনে কি প্রভাব বিস্তার করে, কি উপকারিতা, এগুলো তোমরা সঠিকভাবে জানতে পেরেছো, বুঝতে পেরেছো এবং তোমরা এগুলো সঠিকভাবে অধ্যয়ন করবে। আমরা আরেকটু জিনিস এর সঙ্গে, তাহলে আমরা বায়ুমণ্ডলের স্তর মোটামুটি জানলাম। এখন আসো আমরা আরেকটু পাড়ের দিকে এগোবো, সেটা হচ্ছে পানি চক্র কি, পানি কিভাবে আমাদের এই পৃথিবীতে আসা যাওয়া করছে, আমরা এই সম্পর্কে একটু সম্যক ধারণা নেব। তাহলে এবারের পাঠের বিষয় হচ্ছে পানি চক্র। পানি চক্র, আচ্ছা এখন বলো তো তোমরা যে পানি চক্র, তাই এখন পানি কথাটা আমরা সবাই জানি, আমরা কেউ বলি জল, কেউ পানি। তো তাহলে তোমরা পানি আমরা তো পান করি, আচ্ছা তোমরা কি জানো যে পানি কি কি দিয়ে তৈরি? হয়তো অনেকে জানো না। তো পানি অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুটি গ্যাসের সমন্বয়ে তৈরি হয়েছে পানি। তাহলে আমরা দুটো গ্যাস রাসায়নিক বিক্রিয়া করে একটি তরল এলিমেন্ট তৈরি করেছে, একটা তরল পদার্থ, সেটার নাম হচ্ছে পানি। এই পানির অপর নাম জীবন। এই পানি ছাড়া আমাদের জীবনই চলে না, পৃথিবী চলবে না, পশু পাখি জীবজন্তু সবকিছু এই পানির দ্বারাই কিন্তু আমাদের তাদের জীবন প্রবাহ চলতে থাকে। তো পানি কিভাবে চক্রাকারে আসে সেটা আমরা জানি। তাহলে তোমরা আচ্ছা এখন তাহলে তোমরা পানি আমরা কিভাবে চক্রাকারে আসে সেটা কিন্তু জানবো। তো আশা করি তোমরা এই পানি বলো দেখি যে পানি কিভাবে হয়, পানি কোথা থেকে আসে, তোমরা কি কেউ বলতে পারবে পানি কোথা থেকে আসে? তাহলে পানি হচ্ছে, আমরা ভূপৃষ্ঠে যে পানি আছে দেখেছি, পুকুর, নদী, নালা, ডোবায় পানি আছে। এখন এই পানি বলে অর্থাৎ বৃষ্টি। তাহলে এই বৃষ্টির নাম, বৃষ্টি থেকে যে পদার্থ সেটা তো পানি। তাহলে এখন আমরা বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় সেইটা যে পানি চক্র। তাহলে আমরা জানি যে সূর্যের কিরণের ফলে ভূপৃষ্ঠে, নদী, নালা, সাগরে যে সূর্যের কিরণ পড়ছে, এই সূর্যের কিরণ দেখা যাচ্ছে পানিকে বাষ্পীভূত করে। এই বাষ্প উড়ে গিয়ে উপরে চলে যায়, যে সেখানে ঠান্ডায় ঘনীভূত হয়ে আমাদের দেখা যাচ্ছে আবার মেঘ হয়। মেঘ আরো ঘনীভূত হয়ে যখন বর্ষণ মেঘ হয়, তখন কিন্তু আস্তে আস্তে পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের কারণে ওই মেঘ জলকণা রূপে আবার ভূপৃষ্ঠে নেমে চলে আসে। এটা কিন্তু বৃষ্টিপাত। তাহলে বৃষ্টিপাত অনেকে আমরা মনে করি উপরওয়ালার দান, ঈশ্বরের দান, না, এর একটি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। তাহলে এই পানি দেখা যাচ্ছে সূর্যের কিরণের ফলে জলীয় বাষ্প হবে। এই জলীয় বাষ্প যেহেতু হালকা, এগুলো উপরে উঠে যাবে, যে ঠান্ডা স্তরে যে ঘনীভূত হয়ে মেঘ হবে। এই মেঘ আবার সাদা মেঘ আছে, পলক মেঘ আছে, শিরাস মেঘ আছে, বর্ষণ মেঘ আছে, বিভিন্ন ক্যাটাগরির মেঘ আছে। তাহলে এগুলো যখন ঘনীভূত হয়ে যখন কালো রূপ ধারণ করবে, তাদের বিন্দু বিন্দু পানির কণা তখন বড় বড় হয়ে যাবে, তখন মাধ্যাকর্ষণের টানে এগুলো পৃথিবীতে তখন চলে আসে, এটাকে তখন আমরা বৃষ্টি বলি। তাহলে এই যে চক্রাকারে পানিটা চক্রাকারে এমনিভাবে ঘুরছে। তাহলে যে পানি ছিল সমুদ্রে বা পুকুরে বা নদীতে বা ডোবায়, সেটা সূর্যের কিরণের ফলে কি হলো, জলীয় বাষ্প হলো। জলীয় বাষ্প উপরের স্তরে গেল, যে সেখানে ঠান্ডায় ঘনীভূত
হলো, হয়ে আবার এক ধরনের মেঘ হচ্ছে, ওর থেকে আবার আরেকটা চেঞ্জ হয়ে যখন বর্ষণ মেঘ হচ্ছে, ওইটা আবার বৃষ্টির ফোড়া ফোড়া রূপে আবার ভূপৃষ্ঠে চলে আসতেছে। এই ভূপৃষ্ঠে যখনই চলে আসতেছে, এখানে ডোবা নালা নদী ভরাট করে এই পানি সব আবার সমুদ্রে চলে যাচ্ছে। তাহলে এইভাবে বলছে যে পানিটা যে বৃষ্টি, এইটিকে বলা হচ্ছে পানি চক্র। তাহলে আশা করি তোমরা পানি যে চক্রাকার এইভাবে ঘুরছে এবং আমাদের জীবনকে সুন্দর করে রেখেছে, পৃথিবীতে বিভিন্ন শস্য গাছপালা, এবং দেখো তোমরা এখন বিল্ডিং এর ছাদেও কত সুন্দর সুন্দর ফুল, কত সবজি, কত সুন্দর করে পৃথিবীকে সাজানো সম্ভব হয়েছে। এই অমূল্য পানি ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। তাহলে পানি যে চক্রাকারে ঘুরছে, বর্ষায় তাহলে পানি হয়, আমরা শস্য ফলাই, আবার কিছুদিন পানি হয় না, তখন আমরা রবি শস্য করি, আবার দেখা যাচ্ছে পানি আসলো, আবার ধান পাট তুলা গম এই যে চাষ করতে পারছি। তাও এক দেশে এক সময় পানি হয়, অন্য দেশে হয় না। এইরকম চেঞ্জ করে করে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন মহাদেশে বিভিন্ন সময় পানি কিন্তু হচ্ছে, যে কারণে পৃথিবীটাকে এত সুন্দর আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি তোমরা আজকের এই পাঠদানের মাধ্যমে পানি চক্র কিভাবে চক্রাকারে আমাদের আসছে তোমরা বুঝতে পেরেছ, এবং এগুলো দ্বারা আমরা কিভাবে উপকৃত হচ্ছি, এবং পৃথিবী এত সুন্দর, এবং পানি ছাড়া যে আমরা বাঁচতে পারি না। পানি আমাদের পানির অপর নামই জীবন। আমাদের মানব শরীরের 60 থেকে 70 ভাগই হচ্ছে পানি। এই পানি আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণ করে। এই পানি কোথা থেকে আসে, এর কি জন্ম, পানি কি কি দিয়ে তৈরি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, জানতে পেরেছ। তাহলে তোমরা সেই নিজের নিজের অবস্থান থেকে অনলাইনে বসে তোমরা এগুলো অধ্যয়ন করবে, পড়বে, এবং আমার এই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে। আশা করি তোমরা এই করোনার সময়েও তোমাদের পড়ালেখা ব্যাহত হবে না, তোমরা উপকৃত হবে, বিষয়ের জ্ঞান তোমাদের অনুশীলন হবে। তো আজকের পাঠদান আমি এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে। সকলকেই ধন্যবাদ।